শহরের বিভিন্ন হাসপাতালে শুরু হয় একের পর এক সিরিয়াল কিলিং। ভিকটিমের বার্থডেতেই কেন তাদের খুন করা হয়? সাংবাদিকদের তোপের মুখে নাজেহাল পুরো পুলিশ ডিপার্টমেন্ট। একটি ভুলের কারণে পুরো সিনেমা জুড়ে যা যা হয় তা আপনার মাথা ঘুরিয়ে দিবে। সাইকো কিলিং সাসপেন্স থ্রিলার সিনেমা যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে এই সিনেমাটি আপনার জন্যই। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মালায়ালাম সিনেমা আব্রাহাম ওজলার। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন দারুণ দারুণ সিনেমার এক্সপ্লেনেশন বাংলায় পেতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিটের শো এর। কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। সিনেমার শুরুতেই আমরা দক্ষ পুলিশ অফিসার আব্রাহাম ওজলারকে দেখতে পাই। সে দুদিনের ছুটিতে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছে তার এক বাংলো বাড়িতে। অজলার তার মেয়েকে গল্প শোনাচ্ছিল। ঠিক এমন সময় সেই বাংলো বাড়ির টেলিফোনে একটি নাম্বার থেকে কল আসে। কলটি রিসিভ করেন অজলারের স্ত্রী আনিশা। টেলিফোনের অপর প্রান্তে থাকা লোকটি অজলারকে চাইলে আনিশা ফোনটি অজলারের কাছে এনে দেন। অজলার আনিশার কাছ থেকে ফোনটি নিলে অপর প্রান্তে থাকা লোকটির কাছ থেকে অজলার জানতে পারে সে সেখানকার লোকাল থানা থেকে ফোন করেছেন। অজলারকে বলা হয়, স্যার আমরা জানি আপনি ছুটিতে গিয়েছেন, কিন্তু হঠাৎ করে একটি হোটেলে দুটি মার্ডার হয়েছে আর সেই হোটেলটি আপনার বাংলো বাড়ির খুব কাছেই। তাই স্যার আপনি থাকলে কেসটির তদন্ত করা আমাদের মনে হয় কিছুটা সহজ হয়ে যেত। তখন অজলার তার মেয়েকে 20 মিনিট পর ফিরে আসার কথা বলে সেই বাংলো বাড়ি থেকে বের হয়ে মার্ডার হওয়া সেই হোটেলের দিকে যেতে শুরু করে। অজলার গাড়িতে করে যেতে যেতেই তার সাথে কথা হচ্ছিল তার হেডকোয়ার্টারের আরেক পুলিশ অফিসারের সাথে। অজলার তাকে বলে, তোমরা তো জানোই আমি দুদিনের ছুটি নিয়েছি, আমার বাংলো বাড়ির নাম্বারটাও তোমরা লোকাল থানায় ট্রান্সফার করে দিয়েছো। এখানে এক হোটেলে নাকি দুটো মার্ডার হয়েছে, লোকাল থানা থেকে আমাকে ফোন করে সহযোগিতা ছিল, ব্যাস আমি বের হয়ে এলাম। তখন হেডকোয়ার্টার থেকে সেই পুলিশ অফিসার অজলারকে বলে অজলারের বাংলো বাড়ির টেলিফোন নাম্বার তারা কাউকে দেয়নি। একথা বলার সাথে সাথে অজলার গাড়ি ঘুরিয়ে ফেলে। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেই বাংলো বাড়িতে পৌঁছালে স্ত্রী সন্তান কাউকে যেন সে আর খুঁজে পায় না। আসলে অজলারের কোনো এক সূত্র জানতে পেরেছিল সে ছুটিতে দুদিনের জন্য এই বাংলো বাড়িতে অবস্থান করবে, তাই সেখানকার লোকাল পুলিশ সেজে মিথ্যা কথা বলে অজলারকে সেই বাংলো বাড়ি থেকে বের করে তার স্ত্রী ও সন্তানকে কিডন্যাপ করা হয়। এরপর আমরা দেখতে পাই দুঃস্বপ্নে হঠাৎ ঘুম ভেঙে যায় অজলারের। আসলে এতক্ষণ আমরা যা দেখতে পেয়েছি তা 3 বছর আগেই ঘটেছিল অজলারের জীবনে, আর সেই ঘটনার কারণেই অজলার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। মাঝে মাঝে সে ঘুমের ঘরে এভাবেই চমকে ওঠে। তারপর বিনোদ নামের একটি ব্যক্তির সাক্ষাৎকার দেখছিল অজলার। এই বিনোদকে অজলার 8 বছর আগে ড্রাগস মামলায় অ্যারেস্ট করে এবং এই অজলারের কারণে বিনোদের 5 বছরের শাস্তি হয়। আর তখন থেকে অজলারের উপর বিনোদের খুব কাজ করছিল। বিনোদের সাক্ষাৎকারে বিনোদ বলে সে অজলারের স্ত্রী ও মেয়েকে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তাদেরকে মেরে টুকরো টুকরো করে ফেলেছে, কিন্তু সে অতিরিক্ত ড্রাগস নেয়ার ফলে সেই লাশের অংশবিশেষ কোথায় পুঁতে রেখেছে তা সে সঠিকভাবে বলতে পারছে না এবং সে ব্যাপারে কিছুই তার মনে পড়ছে না। এর পরের দিন অজলার বাহির থেকে বিরিয়ানি নিয়ে জেলখানার দিকে যাচ্ছিল। তখন এক পুলিশ অফিসার জিজ্ঞেস করে, স্যার কোথায় যাচ্ছেন? অজলার বলে, বিনোদের কাছে। অজলার চলে গেলে সেই পুলিশ অফিসার আরেকজনের সাথে বলতে থাকে, স্ত্রী সন্তানকে যে খুন করে ফেললো তার জন্য এত সমুদর এমন মানুষ আর দেখিনি। একথা শুনে আমরা বুঝতে পারি প্রায়শই অজলার বিনোদকে বাহির থেকে ভালো ভালো খাবার এনে খেতে দেয়। এরপর জেলখানার ভিতরে প্রবেশ করে সেই বিরিয়ানি খেতে দেয় বিনোদকে। বিনোদ বিরিয়ানি খেতে খেতে বলছে, স্যার আসলে আপনার জন্য এখন আমার কষ্ট হয়, আমার নিজের প্রতি আফসোস হয়, আমি আপনার স্ত্রী সন্তানকে মেরে ফেলেছি। আপনি আমাকে জেলের মধ্যে যেসব খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন তা জেলের বাইরে থাকা সাধারণ অনেক মানুষও আছে খেতে পারে না, কিন্তু আপনি আমাকে এত কিছুর পরেও ব্যবস্থা করে দিচ্ছেন। অজলার বলে, তুমি শুধু আমাকে বলো যে আমার স্ত্রী সন্তানের লাশ কোথায় পুঁতে রেখেছো। বিনোদ বলে, বিশ্বাস করেন স্যার, তখন আমি এতটাই মাদকাসক্ত ছিলাম, আমি সেই লাশ কোথায় পুঁতে রেখেছি আমার কিছুই মনে নেই। সিন শিফট হয়ে চলে যায় নাভিনের দিকে। তিনি একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন। নাভিন অফিস থেকে বের হয়ে তার ওয়াইফ মায়ের সাথে কথা বলছে। সে তার ওয়াইফকে বলছে, আমি 20 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাব। এই বলে নাভিন বাইক স্টার্ট দেয়। বাইক চালাতে চালাতে নাভিন তার ওয়াইফের সাথে কথা বলতে থাকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে নাভিন তার ওয়াইফকে বলে, বৃষ্টি শুরু হয়েছে, তোমার সাথে পরে কথা বলছি। এ কথা বলতে বলতে পেছন থেকে একটি ট্রাক নবীনের বাইকে এসে জোরে আঘাত করে। নাভিন সেখানে পড়ে যায়। তারপর আশেপাশের লোকজনের ফোন কলে অ্যাম্বুলেন্স সেখানে এসে নাভিনকে নিয়ে হসপিটালে পৌঁছে দেয়। সেই দিন রাতের পর থেকে নাভিন তার 2 পা নাড়াতে পারছিল না। সে ভাবতে থাকে তার পা অচল
অচল হয়ে গিয়েছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকলে ডাক্তার এসে তাকে বলে অপারেশন করার কারণে সাময়িকভাবে সে পা নাড়াচাড়া করতে পারছে না, কিন্তু অতি দ্রুতই সে সুস্থ হয়ে যাবে। আর নাবিনের ওয়াইফ মায়াকে বলে, আপনি না বলেছিলেন আজকে নাবিনের বার্থডে, তাহলে তো আজকে আমরা সবাই মিলে এখানেই তার বার্থডে সেলিব্রেট করতে পারি। একথা শুনে নাবিনের ওয়াইফ মায়া নাবিনের জন্য বার্থডে কেক নিয়ে আসে, আর এখান থেকেই সিনেমার রূপ অন্যদিকে মোড় নেওয়া শুরু করে। নাবিনের ওয়াইফ মায়া নাবিন যে কেবিনে ছিল সেই কেবিনের দরজা খুলে যা দেখতে পায় তার জন্য সেই হসপিটালের কেউই প্রস্তুত ছিল না। আসলে নাবিনকে জঘন্যভাবে কেউ একজন হত্যা করেছে। এর পরপরই আমরা দেখতে পাই আব্রাহাম অজলারকে। তিনি এই কেসটি ইনভেস্টিগেশন করার দায়িত্ব পেয়েছেন। অজলার হঠাৎ নাবিনের মাথার পাশে চিরকুটের মতো কিছু একটি দেখতে পায়। সেখানে অন্য ভাষায় কয়েকটি শব্দ লেখা ছিল আর পাশেই লেখা ছিল হ্যাপি বার্থডে। অজলার তারপর নাবিনের ফোনের কল লিস্ট চেক করে। সেখানে সে দেখতে পায় অজলার অ্যাক্সিডেন্টের 8 মিনিট আগে তার ওয়াইফ মায়ের সাথেই কথা বলেছিল। তারপর যে অ্যাম্বুলেন্স ড্রাইভার অজলারকে হসপিটালে নিয়ে এসেছে তার সাথে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে নাবিনের অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুটা আগে একটি তেলের পাম্পের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেখতে পায় সেখান দিয়ে একটি ট্রাক নাবিনের পিছু নিয়েছিল। তারপর একে একে অজলার হসপিটালের মালিক থেকে শুরু করে ডক্টরদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। অজলার হসপিটালের মালিককে জিজ্ঞেস করে, আপনার এখানে সিসিটিভিও কাজ করতেছিল না, তাছাড়া অজলারের যে দুটো পা অবশ হয়ে গিয়েছিল সে কথাও সেই ঘাতক জানতে পেরেছিল। তখন নার্সদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। নার্সরা বলে নাবিনের রিপোর্টের ফাইল আমাদের টেবিলেই ছিল। তারপর অজলার জিজ্ঞাসাবাদের জন্য নাবিনের বাবাকে ডেকে আনেন। নাবিনের বাবা একজন ডক্টর ছিলেন। তাকে পুলিশ থেকে জিজ্ঞেস করা হয় নাবিনের সাথে কোনো শত্রুতা ছিল কিনা কারো। নাবিনের বাবা তেমন কোনো উত্তর দিতে পারে না। তিনি শুধু বলেন, বাবা মা বেঁচে থাকতে সন্তানের লাশ কাঁধে নেওয়া কতটা কষ্টের তা শুধু কেবল বাবা মাই জানে। সে কথা অজলা শুনতে পেয়ে তার স্ত্রী সন্তানের কথা মনে পড়ে যায়। এই হসপিটাল থেকে অজলার বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশটিকে পোস্টমর্টমের জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। সেখানকার দায়িত্বরত ডাক্তার অজলারকে বলছেন যে এই হত্যাকাণ্ডটি পরিচালনা করেছে তার মেডিকেল সম্বন্ধে ভালোই জ্ঞান আছে। হিউম্যান বডি সম্পর্কে সে অনেক কিছুই জানতো। একটা মানুষের শরীরের কোন অংশ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে সেই মানুষটা খুব দ্রুত মারা যাবে সে সম্পর্কে তার পূর্ণ ধারণা ছিল। কিন্তু সেই লোকটি কাটাছেঁড়ায় কিছুটা অনভিজ্ঞ ছিল, কারণ নাবিনের শরীরের যেখানে সেই লোকটি ছুরি দিয়ে আঘাত করেছে তা একটু এবড়ো-খেবড়ো ছিল। তারপর অজলার তার টিমকে নির্দেশ দেয় নাবিনের ফোনের সকল কল লিস্ট ডাটাগুলো রিকভার করার জন্য, কারণ অ্যাক্সিডেন্টে নাবিনের ফোনটি ভেঙে গিয়েছিল। সেখান থেকেও প্রয়োজনীয় তেমন কিছু পাওয়া যায় না। অজলার বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ নাবিন যে ধরনের ছেলে ছিল তার কোনো শত্রু ছিল না। তাহলে কেন নাবিনকে প্রথমে অ্যাক্সিডেন্ট করা হলো, পরে হসপিটালের মধ্যে এসে তাকে এভাবে মারা হলো? এরপর আরেকজন লোককে দেখতে পাই। লোকটি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল। সেখানে অপর দিক থেকে আসা কয়েকটি বাইকে বেশ কিছুজন লোক ছিল। তারা সেই লোকটিকে মারার চেষ্টা করে। এরপর ছুরি দিয়ে আঘাত করতে করতে একজন লোক বলে, আমি গিরি। আর তখনই আমরা একটি মুখোশধারী ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সেই ট্রাক ড্রাইভারকে দেখে গিরি ও তার লোকজন পালিয়ে যায়। আর আহত সেই লোকটির নাম ছিল মোহন। তখন সেই ট্রাক ড্রাইভার মোহনকে তার ট্রাকে তুলে ট্রাকে করে নিয়ে মোহনকে হসপিটালের সামনে রেখেই ট্রাক ড্রাইভার দ্রুত হসপিটালের সামনে থেকে চলে যায়। হসপিটালের সামনে থাকা লোকজন ধরাধরি করে মোহনকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। লোকটার চিকিৎসা চলতে চলতে পুলিশ আসে, আর ততক্ষণে আমরা মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানতে পারি লোকটি ভালো আছে, কিন্তু এখনো তার জ্ঞান ফিরেনি। পুলিশ ডক্টরকে বলে, দুষ্ট গিরি এই কাজ করেছে, লোকটির জ্ঞান ফিরলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। গভীর রাতে একটি ট্রাককে হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর সেই রাতে সার্জিক্যাল ড্রেস আপ পরে একটি লোকও সেই হসপিটালে প্রবেশ করে। আহত মোহনের সেই ক্যাবিনেটে গিয়ে তার পায়ের একটি জায়গায় কেমিক্যালের মতো কোনো একটি কিছু দিয়ে দাগ টেনে দেয় এবং মোহন চিৎকার করতে থাকে। তারপর মোহনের পায়ের রক কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে মোহনেরও মৃত্যু হয়। তারপর মোহনের পাশেও একটি চিরকুটের মতো কিছু লেখা একটি কাগজ রেখে সেই লোকটি চলে যায়। পরের দিন সকালে অফিসার অজলার সেই ক্রাইম স্পটে গেলে সেখানেও একটি চিঠি দেখতে পায়। সেখানেও হ্যাপি বার্থডে লেখা ছিল, কিন্তু লোকটির আইডি কার্ড তদন্ত করে জানতে পারে তারা সেদিন লোকটির বার্থডে ছিল না। তবে কেন কিলার হ্যাপি বার্থডে লিখলো? অজলারের এক জুনিয়র পুলিশ অফিসার বলে, এই ক্রাইম স্পটের সবকিছুতেই নাবিন হত্যাকাণ্ডের সাথে মিল রয়েছে। তখন আরেক পুলিশ অফিসার দিব্যা বলে, হ্যাঁ, হসপিটাল আর ভিকটিমের পায়ের কাটার জায়গাটাই শুধু আলাদা। এরপর অজলার হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে লোকটি ট্রাকে করে মোহনকে হসপিটালে নিয়ে এসেছিল আর যে লোকটি সার্জিক্যাল ড্রেস আপ পরে হসপিটালের ভিতর প্রবেশ করেছিল তাদের দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। এতে করে অজলার ক্লিয়ার হয়ে যায় এই হত্যাকাণ্ডের সাথে দুজন লোক জড়িত। তারপর অজলার তার জুনিয়র পুলিশ অফিসারদেরকে নির্দেশ দেয় সেই ট্রাকটি যেখানে যেখানে গিয়েছে সব জায়গার সিসিটিভি ফুটেজ কালেক্ট করার জন্য। আর পরপর যেহেতু দুইটা কিলিং এ এই কিলার কিছু একটা হয়তো আমাদের বোঝাতে চাইছে, যা হয়তো তার জীবনের সাথে সম্পর্কিত। তারপর
তারপর অজলার তার পুরো টিম নিয়ে সেই মোহনের বাড়িতে যায়। সেখানে গিয়ে মোহনের বাবা মার কাছ থেকে মোহনের ব্যাপারে জানতে চায়। মোহনের বাবা বলে, মরা মানুষকে জেনে আর কি হবে। তখন মোহনের বাবাকে পুলিশ জিজ্ঞেস করে, আচ্ছা মোহনের সাথে কি কারো শত্রুতা ছিল? মোহনের মা বলে, কাকে কি জিজ্ঞেস করছেন, তার কি কিছু মনে থাকে নাকি? মদ খেয়ে মাতলামি করা ছাড়া তার তেমন কোনো কাজ নেই। এইদিকে সাংবাদিকদের তোপের মুখে পড়েছে পুরো পুলিশ ডিপার্টমেন্ট। মোহন এবং নাবিনের খুনের ব্যাপারে সাংবাদিকরা তাদের কাছ থেকে জানতে চায়। সেখানে উপস্থিত থাকা ডিআইজিও কোনো সদুত্তর দিতে পারে না। রাতের বেলায় অজলা সেই ডিআইজির সাথে দেখা করে। সেখানে তারা নিউজ দেখতেছিল। সাংবাদিকরা সেই কিলারকে বার্থডে কিলার হিসেবে আখ্যায়িত করেছে। তখন ডিআইজি অজলারকে বলছে, যাক তাহলে কিলারের একটা নাম পাওয়া গেল। ডিআইজি অজলারকে বলতে থাকে, কিলারের রেখে যাওয়া চিরকুটে হ্যাপি বার্থডে লেখার উপরে কবিতা টাইপের যে কিছু লেখা ছিল তার কি কোনো মানে তুমি বুঝতে পেরেছো? অজলার বলে, আমরা অনলাইন অফলাইন সবকিছুতেই চেষ্টা করেছি। আপনি হয়তো বা একটা জিনিস লক্ষ্য করেছেন, তার সেই কবিতার শব্দের শেষে সে কমা দিয়ে রেখেছে, কোনোটাতেই সে দাড়ি ব্যবহার করেনি, যাতে করে বোঝা যায় সে আরো এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে। সিন এর পরের দিন সকালে গেলে আমরা উইলটন নামের একটি হোটেলের মালিক অশোককে দেখতে পাই। সে একজন লোকের সাথে ব্যবসায়িক আলাপ আলোচনা করছে। সেই লোকটি বের হলেই অশোকের রুমে মাস্ক পরা একটি লোক প্রবেশ করে। সেই লোকটি অশোকের রেস্টুরেন্টে ঘি সাপ্লাই দিত। সে অশোককে একটি লাড্ডু খেতে বলে। অশোক সেই লোকের দেয়া সেই লাড্ডুটি খায়। তারপর বের হয়ে যাওয়ার সময় আস্তে আস্তে অশোক দুর্বল হয়ে পড়তে থাকে। এক পর্যায়ে অশোক মাটিতে লুটিয়ে পড়লে তাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে ডক্টর অশোককে এমআরআই করার জন্য মেশিনে ঢুকালে বিদ্যুৎ চলে যায়। আর তখন সেই রুম থেকে ডক্টর এবং নার্সেরা বের হয়ে আসে। আর সেই সুযোগে ডাক্তারের সার্জিক্যাল ড্রেসে পরে আবার সেই কিলার লোকটি প্রবেশ করে এমআরআই এর রুমে। রুমে গিয়ে প্রথমে এসে কন্ট্রোল রুমের পর্দা টেনে দেয়। তারপর ব্যাগ থেকে চাকু বের করে সেই অশোকের গলা কেটে দেয়। ডাক্তার নার্স সহ কন্ট্রোল রুমে ফিরে আসলে কন্ট্রোল রুমের পর্দা টানা দেখে ডাক্তার নার্সকে বলে পর্দাটি সরিয়ে দিতে। পর্দা সরিয়ে ডাক্তার দেখতে পায় অশোককে গলা কেটে হত্যা করা হয়েছে। সেই কিলার তার পাশে একটি চিরকুট রেখে গিয়েছে, যেমনটা আগের দুজনের বেলায় করেছিল। পর অজলারের টিম সেখানে আসলে সেখানেও চিরকুটে সেম হ্যাপি বার্থডে লেখা দেখা যায়। আর এর উপরে যে লেখাটি ছিল সেটি তারা বুঝতে পারছিল না। তারপর অজলা সেই হসপিটালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখে সেই সেম লোকটি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিভিয়া ও অন্যান্য জুনিয়র অফিসাররা বলতে থাকে, কিলারের সাহস আছে বলতে হবে, সে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। অজলার বলে, এবার সেই কিলার ট্রাক নিয়ে হসপিটালে আসেনি। অজলার এবং অজলারের টিম অশোকের লাশকে ফরেনসিক বিভাগে পাঠায় পোস্টমর্টম রিপোর্টের জন্য। পোস্টমর্টমে সে ডাক্তারকে অজলার বলে, তাকে হত্যা করার আগে সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। কেন সে অসুস্থ হয়েছিল সে ব্যাপারটা কি জানা যাবে? ডক্টর বলে, অবশ্যই জানা যাবে, তবে আমার একটু সময় লাগবে। তারপর অজলার অশোকের হোটেলের ম্যানেজার সহ সেখানকার সকল স্টাফদেরকে ডাকায় এবং সেই দিন যারা যারা হোটেলে অশোকের সাথে দেখা করতে এসেছিল তাদেরকেও ডাকায়। হোটেল ম্যানেজারের তথ্য মতে সেই দিন 5 জন লোক এসেছিল অশোকের সাথে দেখা করতে, কিন্তু আজকে পুলিশের সামনে একজন বাদে 4 জন লোককে পাওয়া গিয়েছে। পুলিশের সেই একজনকে সন্দেহ হলে ম্যানেজারকে জিজ্ঞেস করে সেই লোকটি কে। ম্যানেজার বলে, সে বেশ কিছুদিন যাবত আমাদেরকে ঘি সাপ্লাই দিচ্ছিল। তার দেয়া ঘিয়ের গুণগত মান ভালো থাকায় আমরা তার কাছ থেকে কন্টিনিউ ঘি নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এখন অজলার ম্যানেজার কাছ থেকে জানতে চায়, তাকে টাকা পয়সা কিভাবে পেমেন্ট করতে তোমরা? তখন ম্যানেজার বলে, আমাদের হোটেলে সবকিছুর পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করা হতো। তখন অজলার তার টিম নিয়ে সেই ব্যাংকে যায়। সেই ব্যাংক থেকে অজলার জানতে পারে অশোকের হোটেলে ঘি সাপ্লাই করা লোকটি অজয় নামের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন করত। আর ব্যাংক থেকে জানা যায় এই অ্যাকাউন্টটি 5 বছর আগের করা ছিল, কিন্তু এই অ্যাকাউন্টে শুধু অশোকের উইলটন রেস্টুরেন্ট থেকেই লেনদেন করা হয়েছিল। তখন অজলা সেই ব্যাংক থেকে অজয়ের নাম ঠিকানা সবকিছু নিয়ে সেখানে চলে যায়। অজয়ের গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারে এই অজয় আরো 2 বছর আগেই মারা গিয়েছে। তার মানে সেই কিলার যাতে কখনোই ধরা না পড়ে সেই জন্য সেই মৃত লোকের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আসছিল। এই কিলারের রহস্য উদ্ঘাটন না করতে পেরে অজলার একটু বিচলিত হয়ে পড়ে, তাকে একটু হতাশ হয়ে পড়তে দেখা যায়। অজলা সেখানে গিয়ে একটি গাছের নিচে বসে কি যেন ভাবতেছিল। আর তখন অশোকের লাশ পোস্টমর্টম করা সেই ফরেনসিক ডিপার্টমেন্টের ডক্টর অজলারকে ফোন করে। সে অজলারকে বলে, অশোকের পেটে চেতনানাশক মেডিসিনের অস্তিত্ব পাওয়া গিয়েছে, যা গ্রহণের ফলে অশোক অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে হসপিটাল পর্যন্ত আসতে হয়েছিল। আর তার পাশে একটি সভা চলছিল যেখানে অনেক বিদেশি লোকজন ছিল। তাই সে বিদেশি লোকজন যাতে তাদের কথা বুঝতে পারে সেই জন্য সেখানে একজন ট্রান্সলেটরকেও রাখা হয়েছিল। সেই ট্রান্সলেটরের ভুলভাল ট্রান্সলেট দেখে জুনিয়র অফিসার সুজি ও দিভিয়া হাসতেছিল যে ট্রান্সলেটরটি কত ভুলভাল বলেও সাবলীলভাবে কথা বলে যাচ্ছে। তখন অজলার অন্য কিছু চিন্তা করতেছিল। সে ভাবতে থাকে, কিলার প্রত্যেকটি কিল করার পরে কবিতা আকারে চিরকুটের উপরে যা লিখেছিল তা অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করা যায় কি। অজলার সেখান থেকে এসে সেই কিলারের কবিতা আকারের কথাগুলো একজন ট্রান্সলেট স্পেশালিস্ট দিয়ে ট্রান্সলেট করায়। ট্রান্সলেট করার পর অজলার জানতে পারে এটি একটি 18শো শতাব্দীর কবি ল্যাটিন ফিজিশিয়ান জুহানি মুরগানের কবিতা। অজলারের ট্রান্সলেশনটি দেখে মনে পড়ে যখন নাবিনকে খুন করা হয় সেই হসপিটাল
হসপিটালের দেয়ালের মধ্যে এই ট্রান্সলেটেড কবিতার প্রথম লাইনটি লেখা ছিল। ডক্টর গোবিন্দরাজ নামের একজন ডাক্তার অজলারকে বলে, এই কবিতার লাইনগুলো কোজিকোটা মেডিকেল হলের অ্যানাটমি ডিসিশন হলে লেখা আছে। অজলার তখন সেখানে চলে যায়। কিলার 3টি চিরকুটে হ্যাপি বার্থডের উপরে 3টি লাইন লিখেছিল এবং প্রত্যেকটিতেই কমা দেয়া ছিল, কিন্তু অজলার সেখানে দেখতে পায় 5টি লাইন। তার মানে কিলার যে 3টি লাইন চিরকুটে লিখেছে তা তো আছেই, এর বাইরে আরো 2টি লাইন অ্যানাটমি ডিসিশন হলের দেয়ালে দেখতে পায় অজলার। বাকি 2 লাইন দেখে অজলার বুঝতে পারে হয়তোবা কিলার আরো 2জনকে হত্যা করার পরিকল্পনা হাতে নিয়েছে। তারপর এই হল সম্পর্কে সেখানকার প্রিন্সিপালকে ডেকে এনে জিজ্ঞেস করা হয়। প্রিন্সিপাল বলে, এখানে শুধু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই আসতে পারে। জুনিয়র অফিসার সিজু বলে, এখানে খুন বা মার্ডার হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, বা এর আগে কখনো কি এমন ঘটেছিল? পাশে থাকা আরেকজন টিচার বলে, এটা যেহেতু সরকারি ইনস্টিটিউট, এখানে যদি কারো সর্দি বা জ্বর হয় তাও মিডিয়া ফ্লাশ করে দেয়, আর ক্রাইম তো অনেক বড় ব্যাপার। তারপরে অজলার সেখান থেকে সরাসরি চলে যায় অশোকের বাড়িতে, অশোকের সাথে কারো শত্রুতা আছে কিনা তা জানার জন্য। এবং অফিসার অজলার অশোকের বাবাকে বলে, 3টি মার্ডার আমাদের মনে হচ্ছে একজন কিলারি করেছে, আর মার্ডার হওয়া 3জন ব্যক্তি অশোকের বয়সের, তো এদের কারো সম্পর্কে কি আপনার কোনো জানাশোনা আছে? তখন অশোকের বাবা বলে না। তখন অজলার অশোকের বাড়িতে একটি মেডিকেলের বই দেখতে পায়। সেই বইটি সম্পর্কে অজলার অশোকের বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই বইটি অশোকের এক কাজিনের, যে এখন মেডিকেল কলেজে পড়ছে। অজলার অশোকের সাথে কারো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা জানতে চাইলে অশোকের বাবা সেখানেও সুনির্দিষ্ট তথ্য না দিতে পারে হতাশ হয়ে সেখান থেকে অজলার ফিরে আসে। ফিরে আসার সময় থানা থেকে অজলার কাছে ফোন আসে। নাবিন যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে 2টো গাড়ি ছিল, তা একজন লোক দেখেছে, কিন্তু সে ভয়ে সামনে যায়নি। তারপর অপর গাড়িটির খোঁজে পুলিশ নতুন করে তদন্ত শুরু করে। তখন সেই গাড়িটি খুঁজে বের করতে সক্ষম হয় গোয়েন্দারা। সেই গাড়িটির ড্রাইভার শিবানকুট্টিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে আসলে শিবানকুট্টি অ্যাক্সিডেন্টের মতো কিছুই দেখে, সে ট্রাকের মধ্যে একজন লোককে বসে থাকতে দেখেছিল। তখন শিবানকুট্টি সেই লোককে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই কিলার লোকটি টর্চের মতো গলায় কি যেন একটা লাগিয়ে শিবানকুট্টিকে বলে, তুমি চলে যাও, কিছু হয়নি, অ্যাম্বুলেন্স আসছে। তারপরে পুলিশ শিবানকুট্টিকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে দেখেছিলে? শিবানকুট্টি বলে যে না, সে মাস্ক পরে থাকার কারণে তাকে ঠিকভাবে দেখতে পারিনি, তার মুখ কালো কাপড়ে ঢাকাও ছিল। তখন অজলার বলতে থাকে, এত রাতে সে একটি টর্চ দিয়ে কি করছিল? তখন জুনিয়র অফিসার সিজু তার পকেট থেকে ফোন বের করে সেখানে একটি ছবি দেখায় ড্রাইভার শিবানকুট্টিকে, বলে দেখো তো এমন কোনো কিছু কিনা। শিবানকুট্টি দেখে বলে হ্যাঁ এমনটাই ছিল। তখন সিজু অজলারকে বলে, আসলে স্যার সেই লোকটি বোবা ছিল, আসলে এই যন্ত্রটি যাদের গলায় সমস্যা থাকে, কথা বলতে পারে না, তারা এই যন্ত্রটির সাহায্যে কথা বলে। এই যন্ত্রটি আমার বাবাও ব্যবহার করেছিল। তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এই যন্ত্রটি 3 বছর আগে কেরালাতে এসেছিল এবং এই যন্ত্রটি ব্যবহারকারীর সংখ্যা টোটাল 120 জনের মতো। এর মধ্যে 30 জনের মতো শিশু ও বৃদ্ধ, আর বাকি 90টি ডিভাইস 18 থেকে মাঝারি বয়সের মানুষ ব্যবহার করছে। যেহেতু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক সেই কিলারের বয়স পুলিশ গেস করতে পেরেছিল, সেই ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে থেকে পুলিশ একটি শর্ট লিস্ট করে। সেই শর্ট লিস্ট থেকে দিভিয়া একে একে সেই ডিভাইস ব্যবহারকারী সবার নাম বলতে থাকে। দিভিয়া কৃষ্ণদাস নামে একটি লোকের নাম বলে। কৃষ্ণদাসের ঠিকানা দিভিয়া বলে উঠলে অজলার দিভিয়াকে থামতে বলে। থামিয়ে বলে, এই ঠিকানাটি সর্বশেষ যে কিলিং এর শিকার হয়েছে অশোক, তার যে ঘি সাপ্লায়ার অজয় নামের আমরা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছিলাম, তার বাড়ির ঠিকানার সাথে মিলে যাচ্ছে। তখন অজলার সিজু ও দিভিয়াকে নিয়ে কৃষ্ণদাসের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা কৃষ্ণদাসের মাকে দেখতে পায়। কৃষ্ণদাসের মা তাদেরকে বলে, কৃষ্ণদাস তো অনেকদিন এখানে আসে না, কেন কি হয়েছে, আমার ছেলেকে কিছু করেছে? দিভিয়া বলে, আপনি এভাবে বলছেন কেন, আপনার ছেলে কি আগে কোনো ক্রাইম করেছে? কৃষ্ণদাসের মা বলে, না, আমার ছেলে তো বোবা, তাই আমার ছেলের কথা কেউ জিজ্ঞেসই করে না। তখন দিভিয়া জিজ্ঞেস করে, সে কি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে? কৃষ্ণদাসের মা বলে হ্যাঁ। তখন অজলার জানতে চায় সে জন্মগত বোবা কিনা। তখন কৃষ্ণদাসের মা বলে, না, আমার ছেলে খুব ভালোভাবে কথা বলতো, ভালো গানও গাইতো, তার গলায় ফোড়া হওয়ার কারণে তাকে কালীক্ষেত মেডিকেল কলেজে অপারেশন করতে নিয়ে গেছিলাম। সে অপারেশনের পর থেকে আমার ছেলে আর কথা বলতে পারে না, তারপর থেকেই পড়ালেখা, গান গাওয়ার স্বপ্ন সবকিছুই শেষ হয়ে যায়। তখন অজলার জিজ্ঞেস করে, আচ্ছা অপারেশনটি কখন হয়েছিল? কৃষ্ণদাসের মা বলে 1989 সালে, যখন সে 10ম শ্রেণীতে পড়তো। তারপর অজলার জিজ্ঞেস করে, তার কি কোনো ছবি আছে? কৃষ্ণদাসের মা ছবি আনতে ঘরে গেলে অজলার বলতে থাকে 1989 সালের কালীক্ষেত মেডিকেল কলেজ, অ্যানাটমি ড্রাই সেশন হল, সব কেমন যেন একটু খোলাটে মনে হচ্ছে, তাই না? দিভিয়া বলে, স্যার এমনও তো হতে পারে আমরা যাকে খুঁজছি সেই এই লোক। তারপর কৃষ্ণদাসের মা কৃষ্ণদাসের ছবি নিয়ে আসলে ছবি দেখে তাদের সকলের চোখ কপালে উঠে যায়, কারণ যাদেরকে মার্ডার করা হয়েছিল তাদের ম্যাক্সিমামের জন্মই হয়েছে 1993 সালে, আর কৃষ্ণদাসের গলার অপারেশন করা হয়েছিল 1989 সালে। কোনোভাবেই পুলিশ মেলাতে পারছে না। তারপর পুলিশ যারা কিল হয়েছে তাদের বাবা মার কথা চিন্তা করতে থাকে। সেখানে আমরা আগেই জেনেছি কিল হওয়া প্রথম ভিকটিম নাবিনের বাবা ডক্টর শিবকুমার 1988 থেকে 1990 পর্যন্ত কালীক্ষেত মেডিকেল কলেজে এমডি করেছিল। তখন অজলার ডক্টর শিবকুমারকে ফোন করে। অজলা শিবকুমারকে জিজ্ঞেস করে, আমরা একজন লোককে সন্দেহ করছি যে 1989 সালে কালীক্ষেত মেডিকেল কলেজ হসপিটালে সার্জন হিসেবে ছিল, আপনি কি তার ব্যাপারে আমাদের কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন? ডক্টর শিবকুমার বলেন, আমি জেনারেল লাইনে ছিলাম, তাই সে ব্যাপারে কিছুই আমার জানা নেই। তারপর অজলার দিভিয়া ও সিজুকে নিয়ে চলে যায় সেই কালীক্ষেত
কালিকাত মেডিকেল কলেজ হসপিটালে। সেখানকার প্রফেসরকে জিজ্ঞেস করলে প্রফেসর বলে তখনকার সময়ে এগুলো হয়তো অ্যানালগ ভাবে এন্ট্রি করা হতো, কে সার্জন ছিল, কার অপারেশন হয়েছে, আনুষঙ্গিক সবকিছুই, কিন্তু সেগুলো তো এখন আমাদের কাছে নাই। আর সে সময় যে সার্জন ডিপার্টমেন্টের হেড ছিল সে 2 বছর আগেই মারা গিয়েছেন। এর মাঝে অজলারের চোখ যে একটি বইয়ের দিকে, যেমন একটা বই তিনি অশোকের বাড়িতে দেখেছিলেন। অশোকের বাবা অজলারকে বলেছিলেন অশোকের এক কাজিন কালিকাত মেডিকেল কলেজে পড়াশোনা করছে। তখন সেখান থেকে বের হওয়ার সময় সিজু ও দিভিয়াকে অজলার বলে যে আমি অশোকের বাড়িতে এই বইটির সেকেন্ড এডিশন দেখেছিলাম। সে আমাকে বলেছিল তার ভাতিজি এই মেডিকেল কলেজে পড়াশোনা করে, কিন্তু এত পুরনো বই কি নতুন স্টুডেন্টদের কাজে লাগে? তখন দিভিয়া অজলারকে বলে স্যার এমনও তো হতে পারে তার সাথে মেডিকেলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে এবং সে তো আমাদের কাছে লুকাচ্ছে। তারপর সেই কলেজের সকল ফাইলপত্র উদ্ঘাটন করে দেখা যায় অশোকের বাবা সেলভারাজ 1988 সালে এই কলেজে অ্যানেস্থেসিয়ার উপর ডিগ্রি লাভ করার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু 1990 সালে কোর্স শেষ না হতেই সে চলে যায়, কারণ কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। অশোকের বাবা সেলভারাজের ব্যাপারে জানার জন্য অজলার সেই মেডিকেল কলেজের এক প্রফেসরকে ভরপুর ড্রিঙ্কস করায়। সেই প্রফেসর বলে সেলভারাজ অনেক অহংকারী ছিল, সে অপারেশন থিয়েটারের জিনিসপত্র সরিয়ে দুর্নীতি করতে গেলে তা জানতে পেরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। তারপরে আর তাকে এই কলেজে কখনোই দেখা যায়নি। সে প্রফেসর আরো বলে তাদের 4 জনকে একবার দেখেছিলাম যখন তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। অজলার জিজ্ঞেস করে কোন অ্যাক্সিডেন্ট, কিসের গাড়ি, আর 4 জনই বা কারা? প্রফেসর বলে শিবকুমার, সেলভারাস, আলেকজান্ডার আর জেভি। জেভিকে তো আপনার চেনার কথা, সে সময় ফরেন্সিক ডিপার্টমেন্টের পুলিশের সার্জেন্ট হিসেবে কাজ করে। তখন তারা ড্রিঙ্কস করে বাড়িতে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর গাড়ি ড্রাইভ করছিল আলেকজান্ডার। এসব কথা শুনে অজলার চলে যায় সোজা ডিআইজির কাছে। সে ডিআইজি কে পুরো ব্যাপারটি খুলে বলার সাথে সাথে অ্যানাটমি ডাইসেশন হলের উপরে লেখা এক্সট্রা 2টি ওয়ার্ডের কথাও ডিআইজি কে বলে। তখন ডিআইজিও আশঙ্কা করতে থাকে আরো 2টি খুন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সে দুজন হলো আলেকজান্ডার ও জাভি। তারপর থেকে অজলার আলেকজান্ডারকে খুঁজতে শুরু করে। আলেকজান্ডারের বাসায় গিয়ে অজলার জানতে পারে আলেকজান্ডার তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য সে বর্তমানে লন্ডনে অবস্থান করছে। আলেকজান্ডারের সাথে অজলার যোগাযোগ করলে আলেকজান্ডার জানায় যেহেতু তার জীবনে মৃত্যুর ঝুঁকি আছে সে আর দেশে আসতে চায় না। এরপর অজলার চলে যায় বার্থডে কিলারের পরবর্তী টার্গেট ডক্টর জাবির কাছে। সেখানে গিয়ে অজলার ডক্টর জাবিকে বলে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে, আপনাকে যে কোনো সময় বার্থডে কিলার মেরে ফেলতে পারে। কিন্তু এসব কথার কোনো তোয়াক্কা না করে জাবি সেখান থেকে চলে যায়। এর কয়েকদিন পর অজলার জানতে পারে আলেকজান্ডার দেশে ফিরে এসেছে। এসে আলেকজান্ডার অজলারকে ফোন করে বলে আমি জানি যে কোনো সময় বার্থডে কিলার আমাকে মেরে ফেলতে পারে, তাই আমি তোমার কাছে পুরো ঘটনা খুলে বলে যেতে চাই। সেই দিন রাতে অজলার তার পুরো টিম নিয়ে চলে যায় আলেকজান্ডারের বাড়িতে। আর তখন কৃষ্ণদাসের লোকজন নিয়ে আলেকজান্ডারকে কিডন্যাপ করার উদ্দেশ্যে আলেকজান্ডারের বাড়িতে চলে আসে। কৃষ্ণদাসের লোকজন আলেকজান্ডারকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারলেও কৃষ্ণদাসকে ধরে ফেলে অজলার। অজলার কৃষ্ণদাসকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে কৃষ্ণদাসকে জিজ্ঞাসাবাদ করা হলে কৃষ্ণদাস বলে আমার জীবন গেলেও আমি কিছু বলতে পারবো না। ওইদিকে প্রথম মার্ডারের ভিকটিম নাভিনের যে অপারেশন করেছিল ডাক্তার অরুণ, সে দ্বিতীয় মার্ডার হওয়া মোহনের বাবা রাঘবনের সাথে দেখা করেছিল। ডাক্তার অরুণ কেন রাঘবনের সাথে দেখা করেছিল তা অজলার ডাক্তার অরুণকে জিজ্ঞেস করলে ডাক্তার অরুণ বলে শিবকুমার ও তার 3 বন্ধু যখন কালিকট মেডিকেলের ফিজিশিয়ান ছিল তখন রাঘবন সেই মেডিকেল কলেজের সুইপার ছিল, আর আমার ছোট বোন সুজা সেই সময় ওই কলেজেই পড়াশোনা করত। কিছুদিন আগে তার একটি পুরনো বই থেকে সুজা ও তার বয়ফ্রেন্ডের একটি ছবি পাই, তাই আমি রাঘবনের বাড়িতে গিয়েছিলাম সে এই বিষয়ে কিছু জানে কিনা তা জানার জন্য, কিন্তু রাঘবন বলে তার তখনকার কিছুই মনে নেই। তখন সেই ছবিটি অজলার হাতে নেয়। ছবিতে ডাক্তার অরুণের বোন সুজাকে বোঝা গেলেও ছবি অনেক পুরনো হওয়ায় সুজার বয়ফ্রেন্ডকে বোঝা যাচ্ছিল না। কিছুদিন তদন্ত করার পর অজলার বুঝতে পারে এই সবগুলো খুনের পেছনে আলেকজান্ডারেরই হাত রয়েছে, আর কৃষ্ণদাস যে আলেকজান্ডারকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সে নকল আলেকজান্ডার ছিল। এরপরে আমরা আসল আলেকজান্ডারকে দেখতে পাই। সে তার নেক্সট টার্গেট জাভিকে খুন করার উদ্দেশ্যে আগের করা খুনগুলোর মতো করেই জাভির হাতের কোনো একটি অংশ পেন্সিল দিয়ে দাগ টেনে নেয়, আর তখনই সেখানে পৌঁছে যায় অজলার। আলেকজান্ডারকে অ্যারেস্ট করে সে পর্যায়ে জাভিকে মৃত্যু থেকে রক্ষা করে। তারপর অ্যারেস্ট করে আলেকজান্ডারকে থানায় নিয়ে আসলে ক্যামেরার সামনে তাদেরকে প্রকৃত সত্যটা বলতে বলা হয়। আলেকজান্ডার এক এক করে সবকিছু বলতে শুরু করে। তখন সিনেমার সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে সেই 1989 সালে। সেখানে দেখা যায় আলেকজান্ডার, জাভি, সিলভারাজ ও শিবকুমার তারা একই ব্যাচের ফিজিশিয়ান ছিল। সেখানে প্রথম বর্ষের সুজা নামের একটি মেয়েকে দেখা যায়, যে মেয়েকে শিবকুমারের প্রথম দেখাতেই ভালো লেগে যায়। শিবকুমার সুজাকে প্রপোজ করলে সুজা শিবকুমারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। সেই সময় আলেকজান্ডার পুরো কলেজের মধ্যে বেস্ট ফিজিশিয়ান স্টুডেন্ট ছিল। প্রতিটি শিক্ষকই তাকে অনেক পছন্দ করত এবং অনেক ক্রিটিক্যাল অপারেশনেও এই আলেকজান্ডারকেই সাজেস্ট করত শিক্ষকরা, আর বাকি 3 জনকে তেমন একটা গুরুত্ব দিত না শিক্ষকরা। এরপর আলেকজান্ডার সেই সুজার প্রেমে পড়ে। সুজা আলেকজান্ডারের প্রেমে সায় দিলে তাদের প্রেম আস্তে আস্তে জমে ওঠে। একদিন সিলভারাজ ড্রাগ নিচ্ছিল, সেই দৃশ্য আলেকজান্ডার দেখে ফেলে। সিলভারাজ সেই কথা কাউকে না বলার জন্য আলেকজান্ডারকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আলেকজান্ডার সেই কথা প্রফেসরকে
আলেকজান্ডারকে বলে দেয়, আর তখনই সিলভারাজকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। সিলভারাজের মনে আলেকজান্ডারের প্রতি তখন থেকেই ক্ষোভ তৈরি হয়। এরপর একটি কৃষ্ণদাস নামের ছেলেকে দেখতে পাই। সে খুব ভালো গান করার কারণে সেই সময় তাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো। হঠাৎই কৃষ্ণদাসের গলায় টিউমার দেখা দেয়। সেই টিউমারের অপারেশন করার জন্য কৃষ্ণদাসের মা কৃষ্ণদাসকে নিয়ে কালীক্ষেত মেডিকেল কলেজে ভর্তি করে, আর কৃষ্ণদাসের সেই অপারেশন করার দায়িত্ব প্রফেসর আলেকজান্ডারের উপরে দেয় এবং আলেকজান্ডারের সহযোগী হিসেবে জাভিকে রাখতে বলে। আলেকজান্ডারকে কলেজের সবাই খুব বেশি পছন্দ করায় জাভি আলেকজান্ডারকে তেমন ভাবে সহ্য করতে পারত না। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ ছিল। তখন সেই কৃষ্ণদাসের গলার টিউমারের অপারেশনে জাভি ইচ্ছে করে ভুল করে, আর সেই ভুলের কারণে কৃষ্ণদাস তার কথা বলার শক্তি আজীবনের জন্য হারিয়ে ফেলে। সেই ঘটনার জন্য প্রফেসর আলেকজান্ডার আর জাভিকে কিছুদিনের জন্য কলেজ থেকে বহিষ্কার করে। একদিন রাতে শিবকুমার, সিলভারাজ ও জাভি মিলে সিদ্ধান্ত নেয় তারা যে কোনো মূল্যে আলেকজান্ডারকে হত্যা করবে। তখন শিবকুমার মনে মনে ভাবতেছিল সে যেই সুজাকে প্রপোজ করেছিল সেই সুজার সাথে এখন আলেকজান্ডার প্রেম করছে। তাই জাভি ও সিলভারাজকে শিবকুমার আলেকজান্ডারের উপর একটু অন্যভাবে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। এভাবে একদিন ভগবানের সহযোগিতায় আলেকজান্ডারকে সিলভারাজ, শিবকুমার ও জাভি মিলে প্রচন্ড মারধর করে এবং আলেকজান্ডারকে একটি চলন্ত গাড়িতেই বসিয়ে দিয়ে গাড়িটি খাদে ফেলে দেয়। এবং কলেজে এসে তারা প্রমাণ করার চেষ্টা করে আলেকজান্ডার মদ্যপান করে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর থেকে আলেকজান্ডার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার জ্ঞান ফিরছিল না, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আর এই সুযোগে জাভি কৃষ্ণদাসের গলার অপারেশনে তার করা ভুল আলেকজান্ডারের উপর চাপিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ জাভিকে মাফ করে দিয়ে আলেকজান্ডারকে সারা জীবনের জন্য সেই কলেজ থেকে বহিষ্কার করে দেয়। আর এইদিকে অনেক সময় পার হওয়ার পরেও আলেকজান্ডারের জ্ঞান না ফেরায় আলেকজান্ডারকে আইসিইউ থেকে বের করে আনা হয়। আলেকজান্ডারের এই অবস্থা দেখে সুজা ভাবতে থাকে আলেকজান্ডার হয়তো আর ফিরে আসবে না। সেদিন কলেজ থেকে সুজা বাড়ি ফেরার পথে ইচ্ছে করে সুজা গাড়ির চাকার নিচে সুইসাইড করে। কিন্তু এরপর আমরা জানতে পারি আলেকজান্ডারের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু এতদিন আলেকজান্ডারের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনাই আর আলেকজান্ডারের মনে নেই। 30 বছর কেটে যাওয়ার পর আলেকজান্ডার একটি টিভির শো দেখছিল। সেখানে কৃষ্ণদাস কথা বলার যন্ত্রটির মাধ্যমে ইন্টারভিউতে বলছিল সে কিভাবে তার কণ্ঠস্বর হারিয়েছিল। সে কথা শোনার পর আলেকজান্ডারের পুরনো সব কথা মনে পড়ে যায়। আলেকজান্ডার কৃষ্ণদাসের সাথে দেখা করে এবং কৃষ্ণদাসকে সবকিছু খুলে বলার পরে কৃষ্ণদাস ও আলেকজান্ডার মিলে ডিসিশন নেয় তাদের সাথে করা প্রত্যেকটি অন্যায়ের কৃষ্ণদাস ও আলেকজান্ডার মিলে বদলা নিবে। প্রথমে তারা ওই 3 জনের ছেলে মেয়েকে হত্যা করবে, এরপর তাদেরকেও শেষ করে দিবে। আলেকজান্ডার ঘটনা বলতে বলতে সিন বর্তমানে এলে এসব শুনে অজলারের মনো বেশ খারাপ হয়ে যায়। তখন অজলার এই বিষয়ে জাভির কাছ থেকে জানতে চাইলে জাভি বলে আলেকজান্ডার সবকিছুই মিথ্যা বলেছে, সে এতদিন তার পাপের শাস্তি ভোগ করেছে। এরপর আলেকজান্ডারকে আবার কারাগারে পাঠানো হয়। এর পরের দিন একটি অনুষ্ঠানে জাভি তার এতদিনের অভিজ্ঞতার সমন্বয়ে ডাক্তারি পেশা নিয়ে একটি বই লিখেছেন। সেই বইয়ের মরক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানে কথা বলছিলেন জাভি। তখন কিছুটা জাভি অসুস্থ বোধ করছিলেন কথা বলতে, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজলার। ঠিক তখনই অজলারকে 3টি মার্ডারের পোস্টমর্টম করা সেই ডক্টর অজলারকে বলেন বার্থডে কিলার খুন করার আগে ভিকটিমের শরীরে মার্কার পেনের সাদৃশ্য যে বস্তুটি দিয়ে দাগ টেনেছিলেন তা সাধারণ কোনো কিছু নয়। এটি এমন একটি কেমিক্যাল তাৎক্ষণিক ভিকটিমকে মেরে ফেলতে না পারলেও এই কেমিক্যাল দিয়ে দাগ টানার কারণে 2-1 দিনের মধ্যেই মৃত্যু হবে ওই ভিকটিমের। কিন্তু জাভিকে যখন অজলার আলেকজান্ডার হাত থেকে উদ্ধার করেছিল তখন জাভির হাতে আলেকজান্ডার সেই কেমিক্যাল দিয়ে দাগ বসিয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে সভাস্থলে জাভি ঢলে পড়ে যায় এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। ছবির বর্তমানে আমরা জানতে পারি সেই সুইপার রাঘবন থেকে শিবকুমার, সালভারাজ সবাইকেই জেলে ঢোকার আগে মেরে ফেলেছে আলেকজান্ডার। এর কিছুদিন পর অজলার হাতে বিরিয়ানি নিয়ে তার স্ত্রী এবং সন্তানের হত্যাকারী ভিনোদের সাথে দেখা করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল আলেকজান্ডার। তখন আলেকজান্ডার অজলারকে বলে আমি ইচ্ছে করলে জাভির মেয়েকেও মারতে পারতাম, কিন্তু তা আমি করিনি। আর সত্যি বলতে আমি চেয়েছিলাম আমার কেসটা তুমি হ্যান্ডেল করো, কারণ তুমি হ্যান্ডেল করলে প্রকৃত সত্য ঘটনা সবাই জানতে পারবে। এই বলে যেতে যেতে আলেকজান্ডার বলতে থাকে বন রেসিডিউ অর্থাৎ হাড়গোড়ের টুকরো টুকরো অংশ। পর অজলার একটু অন্যভাবে তাকায়, সে কি যেন একটু ভাবতে থাকে। তারপর ভিনোদকে খাবার খেতে দিয়ে অজলার ভিনোদকে আবার জিজ্ঞেস করে আমার স্ত্রী আর সন্তানকে তুই কোথায় পুঁতে রেখেছিস? ভিনোদ সেই আগের মতো করে উত্তর দেয় স্যার আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই। তারপর অজলার ভিনোদকে বলে তুমি যদি আমার স্ত্রী ও মেয়েকে চাকু দিয়ে টুকরো টুকরো করে থাকো তাহলে সেই চাকুতে তো কিছু লেগে থাকার কথা ছিল, কিন্তু আমরা তো চাকুতে তেমন কিছু পাইনি। আসলে সত্যি করে বলো আমার স্ত্রী সন্তানকে কে খুন করেছে? তখন ভিনোদ একটি মুচকি করে হাসি দেয় আর বলে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। ভিনোদ অজলারকে বলে তুমি যেহেতু এত বড় ইনভেস্টিগেশন অফিসার তাহলে তুমিই বের করো না। তখন অজলারও একটি মুচকি করে হাসি দেয়। অজলারের এই মুচকি হাসি যেন আব্রাহাম অজলার এই মুভির দ্বিতীয় পর্ব আসার ইঙ্গিত দিচ্ছে। আর কিছু কিছু ভুল অনেক সময় সারা জীবনের কান্না
নিশানা হয়ে দাঁড়ায়। আর এই সিনেমাটিতে জাভি, সিলভারাজ ও শিবকুমারের আলেকজান্ডার ও কৃষ্ণ দাসের সাথে করা কিছু ভুলের কারণে তাদেরকে ছেলেমেয়ে সহ প্রাণ দিতে হয়েছে। যেহেতু অজলারের স্ত্রী ও মেয়ের খুন হওয়ার ব্যাপারটা শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল, স্ত্রী মেয়ে খুন হওয়ার পেছনে অজলারের কোনো ভুল আছে কিনা তা জানতে আমাদের আব্রাহাম অজলার মুভির সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আরে ভাই চলে যাচ্ছেন, একটু দাঁড়ান। আপনি মনে হয় লাইক দিতে ভুলে গিয়েছেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো। এমন আরো দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে ডান পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিটের শোয়ে।